মুখ্যমন্ত্রী এবং ম্যাডাম এসছিলেন। এই ব্যাপারে আমরা যে সাংগঠনিক অনুষ্ঠানটা হলো ওই ব্যাপারে আমরা একটু জানতে চাই। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, লোকসভা নির্বাচন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। তো গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও দুটো লোকসভা কেন্দ্র রয়েছে। 19 এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে, সংরক্ষিত আসনে নির্বাচন হতে চলেছে। তো এবার গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীজির 10 বছর দেখেছেন এবং তার আগের কংগ্রেস কিংবা অন্যান্য দলের শাসন সম্পর্কে অবগত রয়েছেন এবং তারই নিরিখে গোটা দেশবাসী সিদ্ধান্ত নিয়েছেন যে মোদীজিকে সম্পূর্ণ বহুমতের সঙ্গে, সম্পূর্ণ বহুমত তো অবশ্যই, তার সঙ্গে ঐতিহাসিক বহুমতের সঙ্গে মোদীজিকে পুনরায় নেতৃত্বে রাখতে চাইছেন, দেশের প্রধানমন্ত্রীর হিসেবে দেখতে চাইছেন দেশের মানুষ। কারণ মোদীজি গত 10 বছরে যেগুলি কোনো একটা সময় স্বাধীনতার পর আমাদের অসম্ভব মনে হয়েছিল, গল্প মনে হয়েছিল, সেই প্রত্যেকটা অসম্ভব এবং যেগুলি গল্প মনে হয়েছিল সেগুলি যে বাস্তবায়ন সম্ভব তা দেখিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3-4টে বিষয় যদি আমি বলি, আপনি যেমন প্রথমত আমাদের কাশ্মীরের 370 ধারা কোনোদিন ভারতবর্ষ থেকে বিলুপ্ত হবে সেটা কেউ ভাবেনি, কোনো সরকার তার জন্য ইনিশিয়েটিভ নেয়নি। কাজেই অখণ্ড ভারত নির্মাণের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য আন্দোলন করেছিলেন এবং জীবন বলিদান দিয়েছিলেন, যখন গোটা দেশবাসীর মধ্যে একটা আওয়াজ উঠেছিল যে যাহা বলিদান হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি वो কাশ্মীর হামারা है, ওটার বাস্তবায়ন নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন যে কাশ্মীর ভারতেরই এবং 370 ধারাকে অবলুপ্ত করা যায়, বিনা রক্তপাতে কাশ্মীরকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা যায়। তো এটা একটা বিশাল, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। সেই সঙ্গে 500 বছরের পুরনো যে রাম মন্দির বিতর্ক চলছিল, বিতর্কটা আসলে তৈরি করা হয়েছিল। তার পূর্বতন কোনো সরকারের উদ্দেশ্য ছিল না যে রাম মন্দির সমস্যার সমাধান হোক, কারণ রাম ভারতবর্ষের আত্মায় বসবাস করেন, প্রতিটা ভারতবাসীর রন্ধ্রে রন্ধ্রে রক্তে বসবাস করেন। আমরা রাম রাজ্য বলি মানে সুশাসনের কথা বলি, একটা ন্যায় সমাজ ব্যবস্থার কথা বলি, একটা উন্নত রাষ্ট্রের কথা বলি, উন্নত সংস্কৃতির কথা বলি, সেটাই রাম রাজ্য। তো সেই রাম মন্দির, দিব্যভব্য মন্দির মোদীজি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানেও কোনো রকম সংঘাত বা রক্তপাত ছাড়া সেটা করেছেন। আর আমাদের মহিলা, বিশেষ করে সংখ্যালঘু যারা রয়েছেন, সেই মহিলাদের যে 3 তালাকের মতন একটা নিষ্ঠুর অভিশাপ ছিল তার থেকেও মুক্ত করেছেন নরেন্দ্র মোদীজি। তার সঙ্গে ডেভেলপমেন্টের বিষয় যদি আপনারা বলেন, তাহলে গোটা ভারতবর্ষ গত 10 বছরে ডেভেলপমেন্টের যেই জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সেখান থেকে আমরা বিশ্বাস করতেই পারি মোদীজি যেটা বলেন সেটা করে দেখান। তার জন্য আমরা বলি এখন গ্যারান্টিরও গ্যারান্টি হচ্ছে মোদীজির গ্যারান্টি, তার উপরে কোনো গ্যারান্টি হয় না ভারতবর্ষের। 2047 সালের মধ্যে তিনি ভারতবর্ষকে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। তার মানে এটা অ্যাচিভ হয়েই যাবে যেহেতু মোদীজি রয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশের জন্য টার্গেট নেওয়া হয়েছে 2030 সালকে। ইতিমধ্যেই 5ম অর্থনৈতিক দেশ হিসেবে, শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষ বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তার বাইরে আপনারা যদি বলেন দরিদ্র উন্নয়নের কথা, 25 কোটি মানুষকে ন্যূনতম সুবিধা যেগুলো রয়েছে সেইগুলি প্রদানের মাধ্যমে তার ইন্ডেক্সে 25 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচের থেকে তুলে আনা সম্ভব হয়েছে মাত্র 10 বছরে। তার জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে রাস্তাঘাট, গ্রাম সড়ক যোজনা, সমস্ত দিক থেকে, নল সে জল, সমস্ত দিক থেকে ডাটাবেস বললে সেখানে প্রচুর সময় লাগবে। তো কাজে ওইখানে যেমন কেন্দ্রীয় সরকার এই কাজটা করছেন, পাশাপাশি ত্রিপুরায় 2018 সাল থেকে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার যেভাবে কাজ করে চলেছেন, লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, গোটা দেশের মধ্যে উন্নয়নের একটা মডেল স্টেট হিসেবে রাজ্যকে তুলে ধরবেন গোটা দেশের মধ্যে। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সমস্ত মন্ত্রীরা যেভাবে কাজ করে চলেছেন এবং মোদীজির আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। কারণ ডাবল ইঞ্জিনের সরকার বলেই সেটা সম্ভব হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ, বিমান যোগাযোগ, সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের সাব্রু মৈত্রী সেতুর মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন যখন শুরু হয়ে যাবে, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরা যখন প্রতিষ্ঠিত হবে, তখন সামগ্রিকভাবে ব্যবসায়িক দিক থেকে বলুন কিংবা অর্থনীতির ফ্লো বলুন, ত্রিপুরার মানুষের রোজগার, জীবন জীবিকা বলুন, প্রত্যেকটার মান উন্নত হবে। ইতিমধ্যেই 2018 সাল থেকে 2024 সালের আজকের দিন পর্যন্ত
ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণের উপর বেড়েছে, এটা তথ্য বলছে। সেখানে গ্রাম, গরিব, কিষাণ যারা রয়েছেন তাদেরও প্রচুর উন্নতি হচ্ছে। কারণ এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী যেমন করে একদিকে গোটা দেশের জন্য আয়ুষ্মান যোজনার মতন প্রকল্প ঘোষণা করতে পারেন, যা গোটা বিশ্বের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে বড় বীমা যোজনা। কারণ এখানে প্রায় 55 কোটি দেশবাসীর জন্য 5 লক্ষ টাকার বীমা সুনিশ্চিত করা হয়েছে। তার বাইরেও সেই বীমা যেমন ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে, তার বাইরেও যে একটা ছোট্ট অংশ ত্রিপুরাবাসী রয়ে গেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন সবার জন্য সেটা প্রযোজ্য হোক, সেই চিকিৎসা বীমা যোজনা চালু করে দিয়েছেন ত্রিপুরা।